হ্যালো গাইস, আশা করছি ভালো আছেন। আহ, আমার নাম রৌফ। আমি একজন বাংলাদেশি। পেশা হবি দুটোই সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড। বর্তমানে কাজ করছি ডিএক্সি টেকনোলজিতে অ্যাজ এই অটোমেশন স্পেশালিস্ট। তার সাথে আহ, চেষ্টা করছি অন্যান্য হবি অথবা বলা যেতে পারে যে অন্যান্য দিকেও নিজেকে অল্প বিস্তর আপডেট করার। তো আজকের ভিডিও মূলত বলা যেতে পারে যে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক ইন্ট্রোডাকশন নিয়ে। ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক কিরকম, কি কি, এবং এগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি। আমি এর আগে একটা ভিডিও প্রকাশ করি যেটার নাম ছিল লার্নিং অ্যাঙ্গুলার বাই ডুইং ইট স্টেপ বাই স্টেপ। এনিওয়ে, সো এই ভিডিওটা প্রকাশ করার অনেক দিন পরে, যখন আমি মূলত অ্যাক্টিভ ছিলাম না এবং অনেক কিছু কারণেই দেখা যায় এই দিকে খুব একটা নজর দেওয়া হয়নি। তো অনেক দিন পর একটা সিচুয়েশনে আমি বুঝতে পারি যে না, আমি আসলে দুই এক স্টেপ একটু বেশি অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছি। আমি একটু ব্যাক স্টেপ নেওয়া প্রয়োজন। আহ, প্রথম কথা, অনেকেই বুঝবে না যে অ্যাঙ্গুলার কি। ইভেন অনেক যারা ডেভেলপমেন্টের সাথে মোটামুটি কিছুটা জ্ঞান আছে, তারাও দেখা যায় এই ব্যাপারগুলো নিয়ে ইনিশিয়ালি নাও বুঝতে পারে। তো আমি চিন্তা করলাম যে একটা ভিডিও বানাই, যেটা হবে আপনার মূলত ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক নিয়ে। তো প্রশ্ন হতে পারে যে কেন ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক এবং কেন এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি বলবো যে বর্তমান যুগে যখন মোটামুটি পুরো পৃথিবীতেই মডার্ন টেকনোলজি অ্যাডপশন হচ্ছে, নতুন নতুন ডিজাইন আসছে, ইউজার এক্সপিরিয়েন্স বাড়ছে, আমাদের দেশেও এর সাথে তাল মিলিয়ে দেখা যাচ্ছে কি অনেক বেটার টেকনোলজি অ্যাডপ্ট করছে, অনেক বেটার টেকনোলজির সাথে আহ, তারা যাচ্ছে। এবং বাংলাদেশে যেসব কোম্পানিগুলো আছে, তারা সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদেরও রিকোয়ারমেন্ট হয়ে দাঁড়াচ্ছে যে মডার্ন ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করার। তো মডার্ন ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক কি, এবং এগুলো আমাদেরকে কিভাবে সাহায্য করে একটা প্রোগ্রামিং বলেন অথবা একটা প্রজেক্ট মেনটেনেন্স বলেন, এসব এসব দিক দিয়ে, এবং এছাড়াও ইউএক্স ইউআই পার্সপেক্টিভে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তো প্রথম যে প্রশ্নটা আসে যে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক জিনিসটা কি। তো ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক হচ্ছে আপনার মূলত বলা যেতে পারে যে আহ, একটা কোড করা বা কোড লিখার একটা ওয়ে বলা। আপনার ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কের মধ্যে অনেকগুলো বেশ রেপিউটেড ফ্রেমওয়ার্ক আছে, যেমন আপনার রিয়্যাক্ট জেএস, যেটা বর্তমানে আপনার খুবই খুবই জনপ্রিয়, খুবই পপুলার। ফেসবুক ফেসবুকের এরা ফেসবুকে প্রথম মূলত ফেসবুক থেকে এর জন্ম হয়। মানে ফেসবুক যখন আপনার মিড 2014-13 এই সময়টাতে যখন তারা চেষ্টা করছিল যে মেসেজিং এর যে প্রবলেমটা তারা ফেস করছিল, যে একটা অ্যাপ্লিকেশনের স্টেট চেঞ্জ করা সম্ভব হচ্ছে না মাল্টিপল মেসেজ হলে, তখন দেখা যায় রিয়াক্ট জেএস তারা ইনোভেট করে। তো রিয়াক্ট জেএস অসাধারণ একটি ফ্রেমওয়ার্ক, অসাধারণভাবে এটা দেখা যায় আপনার কাজ করে। এবং এটার সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে এটা কম্পোনেন্ট বেস এবং এসপিএ। এসপিএ মূলত হচ্ছে আপনার সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক। দ্যাট মিনস আপনার সকল অ্যাসেটস প্রথমবার লোডিং নিয়ে নিবে, এবং সেকেন্ড টাইম এগুলো আপনার দেখা যাবে দ্বিতীয়বার লোডিং হবে না। এক্ষেত্রে পেজের স্পিড অনেক বেড়ে যায়। এক্ষেত্রে আপনার দেখা যায় কম্পোনেন্ট বেস হওয়ার কারণে আপনি হেডার একটা আলাদা কম্পোনেন্ট থাকলো, এখানে আপনার অ্যানিমেশন একটা আলাদা কম্পোনেন্ট থাকলো, এগুলোতে আপনার দেখা যাবে পরে যখন আপনার চেঞ্জ করা প্রয়োজন হবে, তখন আপনি কোড বেস থেকে শুধুমাত্র ওই কোডটা বের করে নিয়ে চেঞ্জ করে দিতে পারবেন। তো এটা হচ্ছে আপনার রিয়াক্টের কোড আসলে আহ, এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার রিয়াক্টের ওয়েবসাইট। এটা অফিসিয়াল ওয়েবসাইট বলা যেতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন যে রিয়াক্ট মূলত ক্লাস বেসড, মূলত জাভা স্ক্রিপ্ট, একেবারে প্লেন ওল্ড জাভা স্ক্রিপ্ট বলা যেতে পারে। তো জাভা স্ক্রিপ্টের আপনার সব ধরনের ফিচার সব কিছু আপনি এখানে পাবেন। তো রিয়াক্টে আপনি বেশ কিছু ব্যাপার আছে, ক্লাস, হ্যালো মেসেজ, এক্সটেন্ডস রিয়াক্ট ডট কম্পোনেন্ট। এটা মূলত ক্লাস বেস একটি কম্পোনেন্ট।
তো এই রিয়াক্টে মূলত 4 ভাবে কম্পোনেন্ট লেখা যায়। তো কম্পোনেন্ট কি এই ব্যাপারে বিস্তারিত বলতে গেলে কম্পোনেন্ট হচ্ছে বিল্ডিং ব্লকস, ছোট একটি অংশ। আপনার একটা ওয়েবসাইটে দেখা যাচ্ছে আপনি আর্কিটেক্ট যে করবে সে কিভাবে আর্কিটেক্ট করবে ফ্রন্ট এন্ড, এটা তার উপর ডিপেন্ড করে থাকে। এছাড়াও ডিপেন্ড করে থাকে আপনার ডেটা ফ্লো, আপনার কিভাবে ডেটা পাস হচ্ছে, অ্যাপ্লিকেশনে কি পরিমাণ এপিআই ইউজ করা হচ্ছে, এগুলোর উপরেই। তো প্রথমে যে ব্যাপারটা সেটা হচ্ছে কম্পোনেন্ট। এখন মোটামুটি বলা যায় সবখানে কম্পোনেন্ট চলে আসছে। কম্পোনেন্ট জিনিসটা একটা সময় ছিল যখন আপনার জিনিসটা ছিল আহ, মানে নতুন, অথবা খুব বেশ কয়েকজন ইউজ করছে না, মনোলিথিক্যাল অ্যাপ্রোচ ছিল সফটওয়্যার আর্কিটেকচার ক্ষেত্রে। বর্তমান যুগে দেখা যাচ্ছে ফ্রন্ট এন্ড বলেন, ব্যাক এন্ড বলেন, ইভেন ডেভঅপসেও সব সব জায়গায় দেখা যাচ্ছে কম্পোনেন্ট বেস অথবা ফাংশনাল কোডিং এর বেশ পপুলারিটি বাড়ছে। তো রিয়াক্ট দেখতেই পাচ্ছেন একেবারে সিম্পল জাভাস্ক্রিপ্ট কোড। আমি এখানে জাস্ট বেসিক একটা ক্লাস কম্পোনেন্ট, আপনি ক্লাস কম্পোনেন্ট ব্যবহার করতে পারেন। আপনি এর ছাড়াও আপনি চাইলে রিয়াক্ট ফাংশনাল কম্পোনেন্ট ব্যবহার করতে পারেন। আমি কিছুদিন আগে একটা আর্টিকেল লিখেছিলাম যেটা হচ্ছে আপনার রিয়াক্ট কম্পোনেন্ট, বা বলা যেতে পারে যে রিয়াক্ট কম্পোনেন্ট কিভাবে লিখবেন সেটার উপরে। তো এখানে ওয়েট কানেক্ট ডকার সিম্পল অটোমেশন, সরি এটা ড্রাফটে, ইয়া রিয়াক্ট কম্পোনেন্ট ইন 4 ওয়ে। তো আমি এটার লিঙ্ক নিচে দিয়ে দেবো, আপনি এখানে গেলে দেখতে পারবেন যে কিভাবে আপনি রিয়াক্ট কম্পোনেন্ট লিখতে পারেন। তো ক্রিয়েট ক্লাস কম্পোনেন্ট একটা, তারপরে জেএস ক্লাস কম্পোনেন্ট, এটা জাভাস্ক্রিপ্ট ক্লাস যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। আরেকটা হচ্ছে আপনার ফাংশন কম্পোনেন্ট, এবং আমার সব থেকে পপুলার এবং আমার নিজেরও পছন্দের ফাংশনাল কম্পোনেন্ট আপনার অনেক দিক দিয়ে ঝক্কি ঝামেলা থেকে মুক্ত, অনেক সিম্পল কোড বেস হয়। এছাড়াও হুক, নতুন যে রিয়াক্ট হুক চলে আসছে, আপনি ক্লাস কম্পোনেন্টের সব ফিচারই ফাংশনাল কম্পোনেন্টে ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে অ্যারো ফাংশন কম্পোনেন্ট, যেটা অনেকেই হয়তোবা জিনিসটা অনেকটা কিছুটা কমপ্লেক্স ভাবে নিতে পারেন, বাট আমার কাছে মনে হয় একটা সময় ইউজ করতে করতে অ্যারো ফাংশনটাও বেশ নর্মাল হয়ে যায়। তো আর্টিকেলটা পড়লে বুঝতে পারবেন রিয়াক্ট কম্পোনেন্ট কি, কিভাবে কাজ করা যায়, এবং কিভাবে লিখা যায় একটা কম্পোনেন্ট। তো দ্বিতীয় যে ব্যাপারটা সেটা আরেকটা, যেটা ফ্রেমওয়ার্ক, সেটা আমি বলতে চাই যে অসম্ভব রকম জনপ্রিয়, অসম্ভব রকম, যে আপনার মূলত বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় ব্যাংক, বড় বড় দেখা যায় যে আপনার এন্টারপ্রাইজ ভিত্তিক অ্যাপ্লিকেশনগুলো যেখানে করা হয় সেটা হচ্ছে অ্যাঙ্গুলার। অ্যাঙ্গুলার মূলত একটা গুগলের প্রজেক্ট। তো অ্যাঙ্গুলার নিয়ে একটা একটা সমস্যা ছিল, যেটা আমরা বলতে পারি যে আমরা অ্যাঙ্গুলারের ট্রাস্টেবিলিটি কম ছিল অ্যাজ এ ফ্রেমওয়ার্ক। কারণ অ্যাঙ্গুলার জেএস থেকে হঠাৎ করে অ্যাঙ্গুলার 2-তে চলে যায়, এবং পিপল ওই টাইমে কিছুটা মানে প্যানিক মুডে চলে যায়। তো সবকিছু শেষ করে একটা টাইমে গিয়ে দেখা যায় যে না, তারা ভালো কাজ করছে এবং তারা স্টেবল ভাবেই কাজ করছে। তো অ্যাঙ্গুলার একেবারেই একেবারেই ডিফারেন্ট একটা ফ্লেভার। রিয়াক্ট মূলত আপনার বলা যেতে পারে একটা ফ্রেমওয়ার্ক থেকেও একটা লাইব্রেরি। আই থিঙ্ক দ্যাটস দি গুড ওয়ে টু সে দ্যাট, এ লাইব্রেরি। বাট অ্যাঙ্গুলার একটা প্রপার ফ্রেমওয়ার্ক। আপনি অ্যাঙ্গুলারের মধ্যে সব কিছু পাবেন, এক বিল্ট ইন রাউটিং, বিল্ট ইন স্টেট কন্ট্রোল, বিল্ট ইন এরর কন্ট্রোল, সব কিছু একসাথে দেয়া আছে। আপনার রিয়াক্টের ক্ষেত্রে দেখা যাবে আপনি স্টেট কন্ট্রোল করতে হলে অনেকগুলো অপশন আছে, রিডাক্স, মবএক্স। বাট অ্যাঙ্গুলার তার নিজের স্টেট কন্ট্রোল থেকে শুরু করে সব কিছু তাদের নিজেদের মধ্যেই বিল্ট ইন। অ্যাঙ্গুলার কিছুটা হেভি, বাট অনেক বেশি বলা যেতে পারে যে ম্যাচিউরড অ্যান্ড অনেক বেশি ফ্যাসিলিটিপূর্ণ। ব্যাপারটা হচ্ছে একটা ধরেন একটা বিরিয়ানি আর একটা সাদা ভাত। আপনি সাদা ভাতটাতে যেভাবে ইচ্ছে সেভাবে সেভাবে খেতে পারবেন, বাট বিরিয়ানিটা অলরেডি স্টাফড। ব্যাপারটা অনেকটা এরকম। আমি ঠিক জানি যে না যে আপনার অ্যাঙ্গুলার অথবা রিয়াক্ট কোনটার দিকে আমরা ঝুঁকে যেতে পারি। আমার মনে হয় দুইটাই আলাদা আলাদাভাবে দুই জায়গার থেকে জনপ্রিয়। তো অ্যাঙ্গুলার কিছুটা ডিফারেন্ট রিয়াক্ট থেকে এবং জাভাস্ক্রিপ্ট থেকে। এটার কারণ হচ্ছে আপনার অ্যাঙ্গুলার মূলত ব্যবহার করছে টাইপ স্ক্রিপ্ট।
তো টাইপ স্ক্রিপ্ট জিনিসটা আসলে কি? টাইপ স্ক্রিপ্ট মূলত মাইক্রোসফট ইনভেন্টেড একটা ল্যাঙ্গুয়েজ। দ্যাটস দি ট্রিকি পার্ট। টাইপ স্ক্রিপ্ট মূলত মাইক্রোসফট ইনভেন্টেড একটা ল্যাঙ্গুয়েজ। আপনি যদি একটু খবর নেন দেখতে পারবেন যে টাইপ স্ক্রিপ্ট সর্বোচ্চ সংখ্যক সাপোর্ট পাচ্ছে মাইক্রোসফট থেকে। বাট গুগল ব্যবহার করছে টাইপ স্ক্রিপ্ট তাদের সম্পূর্ণ ফিচার অ্যান্ড এভরিওয়্যার। নিশ্চয়ই এটার মধ্যে ভালো কিছু আছে এবং তারা চিন্তা করে ব্যবহার করছে। তো টাইপ স্ক্রিপ্টের ক্ষেত্রে আমি বলবো যে সব থেকে যেটা বেটার এবং যেটা সব থেকে ভালো যেটা সুবিধা সেটা হচ্ছে যে টাইপ স্ক্রিপ্ট আপনাকে জাভা অথবা সি শার্পের মতো অবজেক্ট ওরিয়েন্টেড একটা ব্যাপার কাজ করে, একটা ডেটা বাইন্ডিং, ডেটা পাসিং, টু ওয়ে ডেটা কমিউনিকেশন, চাইল্ড চিলড্রেন টু মাদার ডেটা ফ্লো, একটা অবজেক্ট ওরিয়েন্টেড ফিল কাজ করে। মূলত যারা সি প্লাস প্লাস, জাভা, স্পেশালি জাভা অথবা আপনার সি শার্প প্রোগ্রামিং জগৎ থেকে আসছেন তাদের জন্য হঠাৎ করে জাভা স্ক্রিপ্টটা ভালো, বাট কেমন জানি একটু গোলমেলে মনে হয়, কারণ জাভা স্ক্রিপ্ট অ্যাকচুয়ালি অবজেক্ট ওরিয়েন্টের জন্য বেটার, বাট নর্মালি দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে ফাংশনাল অ্যাপ্রোচটা জাভা স্ক্রিপ্ট অনেক বেশি পপুলার। তো এই দিক দিয়ে চিন্তা করলে টাইপ স্ক্রিপ্ট ওয়ে বেটার। টাইপ স্ক্রিপ্ট যারা মূলত অবজেক্ট ওরিয়েন্টেড থেকে আসছেন তাদের জন্য টাইপ স্ক্রিপ্ট অনেক বেশি বেটার। অ্যান্ড যেটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা অ্যাঙ্গুলারের ক্ষেত্রে আমার মনে হয় ওরা যেটা অনেক বেশি পরিমাণে, যেটা ওদের বলা যেতে পারে যে টোটাল আর্কিটেক্টে অনেক বেশি পরিমাণে ব্যবহার করেছে, সেটা হচ্ছে ইনজেক্টর, আর বলা যেতে পারে যে কম্পোনেন্টেড ডেটা পাসিং কেপাবিলিটি। আমার কাছে পার্সোনালি আমার মনে হয় যে অ্যাঙ্গুলারের ডেটা পাসিং কেপাবিলিটি মাচ মোর efficient than React and much more simpler than React. But it depends on to person, like how you wanna interrupt the whole thing, how you wanna approach. It really depends on person to person. So that's also Angular বেশ জনপ্রিয় এবং আমারও বেশ ফেভারিট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো মুভ অন টু next favorite one. I mean, the most favorite and I think the most important for বাংলাদেশি ডেভেলপার, আমাদের জন্য সব থেকে বেটার, সেটা হচ্ছে ভিউ.js। আমি জানি না নাম শুনেছেন নাকি ভিউ.js এর, বাট ভিউ.js মূলত বলা যেতে পারে যে চাইনিজ বেসড একটা ফ্রেমওয়ার্ক, উই লাইক টু সে লাইক দ্যাট। ভিউ.js এর প্রতিষ্ঠাতার নাম হচ্ছে ইভান ইউ, এবং ভিউ.js সব থেকে যেটা ভালো দিক, এটা লারাভেলের অফিসিয়ালি সাপোর্টেড ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। নাও দ্যাটস এ রিয়েলি ইম্পর্টেন্ট পার্ট। আমাদের দেশে গত 2 দশক ধরে, অথবা বলা যেতে পারে যে গত প্রায় এক দশক ধরে প্রোগ্রামিং জগতে যে পরিমাণ ফ্লোরিশমেন্ট এসেছে তার বেসিক্যালি দেখা যাচ্ছে পিএইচপি রিলেটেড। somehow we are so addicted to PHP and আমরা পিএইচপিটাকে খুব বেশি পরিমাণে ব্যবহার করে ফেলেছি। তো একটা প্রবলেমে ফেসবুক পড়েছিল আপনার 2013-2000 সেম টাইমেই রিয়াক্টের, যে ফেসবুক HTML5 অনেক বেশি ব্যবহার করে ফেলেছে। তো অনেক বেশি পরিমাণে ব্যবহার করে ফেলার কারণে যেটা হয় সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশনটা নষ্ট হয়ে যায় কোড বেসের মধ্যে। আপনি যদি টোটাল অ্যাপ্লিকেশন সেম কোডে লিখে ফেলেন, আপনার এন্টায়ার ক্যারিয়ার ডিপেন্ড হয়ে যাবে একটিমাত্র ল্যাঙ্গুয়েজের উপরে, যেটা বর্তমান যুগের ক্ষেত্রে আমি বলবো যে একেবারেই উচিত না। বর্তমান যুগে অনেক র্যাপিড গ্রোথ হচ্ছে, আমাদের এখন কুইক লার্নার হওয়া প্রয়োজন, এবং আমার মনে হয় যে অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে যে প্রজেক্ট করা প্রয়োজন বিভিন্ন বিভিন্ন ফ্রেমওয়ার্কে। কারণ আমার কাছে মনে হয় যে আমি যখন শুরুতে ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করছিলাম, আমি মূলত ব্যাক এন্ড থেকে আসি, তো আমি যখন শুরুতে ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করছিলাম, আমার কাছে মনে হয়েছিল যে আমি কোনটা নিব। দ্যাটস দি রিয়েল কনফিউশন ওভার হিয়ার। তারপরে কিছুদিন পরে আমি যখন দেখতে পাই যে না, এইভাবে তো সম্ভব না, আচ্ছা সবগুলো অল্প অল্প করে ট্রাই করি, বলা যেতে পারে যে চেখে দেখা।
সো সবগুলো চেখে দেখার পরে আমার কাছে ইনিশিয়ালি I was fan of Angular JS, and then I just leave Angular JS for some reason. And right now I'm fan of basically React and Vue, also Angular, but I prefer React more than Angular. I'll come back to that point why. But right now Vue.js. So Vue.js আপনার আসলেই অসাধারণ একটি ফ্রেমওয়ার্ক। আপনার Vue.js এর ক্ষেত্রে যেটা বলা যেতে পারে যে এটা খুবই সহজ। আপনার রিয়াক্ট অথবা অ্যাঙ্গুলার থেকে খুবই সহজ, ইজি ওয়েতে এটার শিখা যায়। এটার শিখার ব্যাপারটা দেখা যায় যে আপনার যাদের মোটামুটি HTML CSS সম্পর্কে ধারণা আছে তাদের জন্য আহ, খুব ইজিলি তার একটা Vue.js অ্যাপ্লিকেশন লিখে ফেলতে পারে। তো Vue.js অ্যাপ্লিকেশনে দুইভাবে করা যায়। প্রথমটা হচ্ছে যে যেটা আমরা বলতে পারি যে স্ক্রিপ্ট ইনজেক্ট করে, যেটা মূলত দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই অনেকেই করে থাকে, যে একটা আপনার এইভাবেই একটা স্ক্রিপ্ট ইয়েতে সিডিএম স্ক্রিপ্টে ইনজেক্ট করে ব্যাস লেখা শুরু করলো। তো আমি এটা সম্পূর্ণ বিরোধী, এই ধরনের কাজ না করা উচিত, কারণ স্ক্রিপ্ট ইনজেক্ট করে Vue.js আপনি লিখতে পারবেন, বাট আমি মনে করি যে যেহেতু ভিউ অথবা রিয়াক্ট অথবা অ্যাঙ্গুলার নোড.js সাপোর্ট করে, সেহেতু আমি সর্বোচ্চভাবে এবং অনেক বেশি পরিমাণে সাপোর্ট করব যে নোড.js বা npm প্যাকেজ ম্যানেজার ব্যবহার করার। আপনি npm এর মাধ্যমে ইনস্টল করবেন, সেম রিয়াক্টের ক্ষেত্রেও npm এর মাধ্যমে ইনস্টল করবেন। দেন আপনি দেখা যাবে যে তারপরে তারা নিজেদের জায়গা থেকে একটা আপনাকে ইনিট ফাইল ক্রিয়েট করতে পারবেন, npm এর মাধ্যমে আপনি প্যাকেজ বিল্ডিং করতে পারবেন, নিউমেরাস সুবিধা পাবেন। যাই হোক, তো Vue.js এ যেটা সব থেকে বলা যেতে পারে যে সব থেকে মজার যে ব্যাপারটা, সেটা হচ্ছে এটার কোড স্ট্রাকচার, এবং সব থেকে সহজ সেটা হচ্ছে কোড স্ট্রাকচার। ওয়াই, কেন এই কথা বলছি, কারণ হচ্ছে একটা ভিউ ফাইল মূলত আপনার তিনটা অংশে ডিভাইডেড থাকে: টেমপ্লেট, স্ক্রিপ্ট অ্যান্ড স্টাইল। তো টেমপ্লেট অংশটা আপনার মূলত দেখা যায় যে আপনার এরকম হয়, যেখানে শুধুমাত্র HTML থাকে। স্ক্রিপ্ট অংশটাতে এই জিনিসগুলো থাকে, এবং স্টাইল যে অংশটা, ওখানে আপনার CSS ক্লাস লেখা হয়। তো এতে করে সহজ কি হয়, আপনি যদি রিয়াক্টের দিকে তাকান, আপনি রিয়াক্টে যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে রিয়াক্টের ক্ষেত্রে, সরি আমাকে ব্যাক করতে হবে, হ্যাঁ, রিয়াক্টের ক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আপনি এখানে রেন্ডারের মধ্যে একটা যা লিখবেন সেটা আপনার দেখা যাচ্ছে স্ক্রিন আসছে। তো এই জিনিসটা আমার পার্সপেক্টিভে এবং দেখা যাচ্ছে অনেক নতুন ডেভেলপারের পার্সপেক্টিভে অনেক বেশি কঠিন হয়ে যায়, কারণ এই জিনিসটা দেখা যায় যে আপনার রেন্ডারটার মধ্যে একটা ফাংশনের মধ্যে নিয়ে লিখা লিখা লাগছে, তাছাড়াও ব্যাপারটা ঠিক সুবিধার না। কিন্তু ভিউর ক্ষেত্রে যেটা হয়, সম্পূর্ণ আলাদা একটা ওয়েতে এটা দেখা যায় কাজ করে, সম্পূর্ণ দেখা যায় ডিফারেন্ট একটা ওয়ে। এরা দেখা যায় আপনার টেমপ্লেট, আপনার টেমপ্লেট অংশটা আলাদা, আপনার স্টাইল অংশটা আলাদা। কোনো কোনো কম্পোনেন্ট দেখা যাচ্ছে স্টাইল নাও থাকতে পারে, রাইট? কোনো কোনো কম্পোনেন্টে দেখা যাচ্ছে কোনো টেমপ্লেট নেই, কোনো কোনো কম্পোনেন্ট আমরা বলে থাকি যেগুলোকে যে স্মার্ট কম্পোনেন্ট, জাস্ট ডেটা পাসিং করছে। তো অনেক সময় দেখা যায় এক একটা কম্পোনেন্ট এক এক কাজে ব্যবহার করা হয়। তো ভিউ আমি বলবো যে বাংলাদেশে বর্তমানে ব্যাপক চাহিদা আছে, কারণ আমরা লারাভেলের প্রিডেসেসর বলা যেতে পারে। আমরা লারাভেল থেকে যারা যারা শিখেছে, লারাভেল নিয়ে যারা যারা কাজ করেছে, তাদের সবার মধ্যেই ভিউ নিয়ে একটা মারাত্মক কাজ, অথবা বলা যেতে পারে যে একটা ভিউ নিয়ে একটা বেশ ইন্টারেস্ট কাজ করে। তো আমি বলবো যে ভিউ অবভিয়াসলি আপনি দেখতে পারেন, ভিউ একটা স্টেবল, বর্তমানে যথেষ্ট সংখ্যক ওয়েবসাইট এসেছে ভিউতে, এবং ভিউর জন্য আমি বলবো ভিউ যদি শিখতে চান, তাহলে সব থেকে যেটা ভালো ডকুমেন্টেশন আছে সেটা হচ্ছে এদেরটাই, কারণ ভিউর ডকুমেন্টেশন অসাধারণ। এরা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে কিভাবে কিভাবে কি হচ্ছে। বাট রিয়াক্টের ক্ষেত্রে আমি বলবো যে
রিয়াক্টের ক্ষেত্রে এদের অফিসিয়াল ডকুমেন্টেশন আমার কাছে একেবারেই ভালো লাগেনি, এদের অফিসিয়াল ডক্স মোটেও মোটেও ভালো কোনো কিছু না। তো রিয়াক্টের ক্ষেত্রে গুগলই ভরসা। অ্যাঙ্গুলারের ক্ষেত্রে এদের ডক্স অসাধারণ, আবার সুন্দর করে বুঝিয়ে দিয়েছে কিভাবে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, বাইরে যাওয়ার প্রয়োজন নেই। এবং পরবর্তী সময়ে আমি আমি ধীরে ধীরে অন্যান্য ভিডিও প্রকাশ করব ভিউ, রিয়াক্ট এবং অ্যাঙ্গুলার নিয়ে। তো লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে ফেলতে। আমি জানি না এদের এর নাম শুনেছেন নাকি। তো ফেলতে সেভেলতে কমপ্লিকেটেড। ভেলতে আপনার আরেকটা বলা যেতে পারে ফ্রেমওয়ার্ক, বাট অনেক ডিফারেন্ট। কারণ ইসভেলতে মূলত আপনার একটা কম্পাইলার। রিয়াক্ট মূলত জাভাস্ক্রিপ্ট, এটা জাভাস্ক্রিপ্টে কম্পাইল করছে। অ্যাঙ্গুলার মূলত টাইপ স্ক্রিপ্ট থেকে ট্রান্সপাইল করে জাভাস্ক্রিপ্টে কম্পাইল করছে। ভিউজেস অ্যাগেন জাভাস্ক্রিপ্ট। বাট স্ভেলতে এটা নিজেই একটা কম্পাইলার। নিজেই এর মতো করে কম্পাইল করে নিচ্ছে। এতে করে সুবিধাটা কোথায়? প্রথম সুবিধা হচ্ছে একটা রিয়াক্ট অ্যাপ্লিকেশন আপনি যখন কম্পাইল করছেন, তখন আপনার অ্যাপ্লিকেশনের সাথে রিয়াক্ট তার মতো করে কিছু কোড অ্যাড করছে। এটা করতে হবে, কারণ তার ফ্রেমওয়ার্কটাকে রান করতে হলে। তো এতে করে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশনের সাইজটা কিছুটা বাড়ছে। কারণ আপনি রান টাইমে যেটা দেখছেন, আপনার প্রোডাকশন টাইমে অথবা ডেভেলপমেন্ট টাইমে সেটা এক থাকছে না। অ্যাঙ্গুলারের ক্ষেত্রেও সেম, ভিউর ক্ষেত্রেও সেম, বাট স্ভেলতে মাচ মোর ডিফারেন্ট অ্যাপ্রোচ। আর দ্বিতীয় কথা, লাইব্রেরি একেবারেই নতুন। আপনার বলা যেতে পারে ভেরি নিউ। ডকুমেন্টেশন অসাধারণ। ভিউজেএস এর সাথে মিল আছে, আপনার ভিউজেএস এর সাথে যথেষ্ট মিল আছে। স্টাইল ট্যাগ, পি ট্যাগ যথেষ্ট মিল রেখেছে। বাট ওর্থ অফ ট্রাইং ভেরি পপুলার। অনেক অনেক বেশি পপুলারিটি গেইন করেছে। গিটহাবে এদের প্রোফাইলে বর্তমানে যথেষ্ট পরিমাণ পপুলারিটি আছে। আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার 23,000 স্টার দেয়া আছে। তো যথেষ্ট পপুলার। আর আমরা যদি কমিটে যাই, তো আমরা মাস্টার ব্রাঞ্চের লেটেস্ট কমেন্ট 5 আওয়ার আগেও দেখতে পাচ্ছি এখানে। তো তার মানে বলা যেতে পারে যে অ্যাক্টিভলি ইমপ্রুভমেন্ট হচ্ছে। তো এই হচ্ছে মূলত ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। এখন দ্বিতীয় যে ব্যাপারটা আমি ফোকাস করতে চাই সেটা হচ্ছে যে জব বা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে কোন ফ্রেমওয়ার্কটা শিখবো, কোনটা শিখবো না। প্রথম কথা হচ্ছে জিনিসটা সম্পূর্ণ আপনার উপরে। আপনি কোনটাতে ইজি ফিল করছেন, কোনটা ভালো ফিল করছেন। কারণ প্রতিটি ফ্রেমওয়ার্ক, রিয়াক্ট, অ্যাঙ্গুলার, ভিউ, স্ভেলতে, প্রতিটি ফ্রেমওয়ার্কেরই জব বলেন, প্রজেক্ট বলেন, অ্যাভেইলেবল। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার মধ্যে আপনি কোনটা ভালো ফিল করছেন। তো বর্তমানে আমি যেটা বলতে চাচ্ছি যে রিয়াক্ট ইজ দি মোস্ট পপুলার। সব থেকে বেশি ব্যবহার করা হচ্ছে। আপনার দেখা যাচ্ছে ফেসবুক ব্যবহার করছে, মাইক্রোসফট ব্যবহার করছে, এছাড়াও আমেরিকান থাউজেন্ডস কোম্পানি ব্যবহার করছে। যারা চিন্তা করছেন যে বড় এন্টারপ্রাইজে কাজ করতে যাচ্ছেন, তারা স্পেসিফিকলি ব্যাংক অর সিকিউরিটি সলিউশন, বল ইআরপি সলিউশন, তারা মূলত অ্যাঙ্গুলার দেখতে পারেন, রোবাস্ট, সিকিউর। আর যারা মূলত আপনার বাংলাদেশে দেখা যাচ্ছে, অথবা বাংলাদেশ অথবা চায়না, এশিয়া মার্কেটটা ডমিনেন্ট করার মানে ডমিনেশনের চিন্তা করছেন, তারা ভিউ জেএসটা দেখতে পারেন। আমাদের দেশে রিয়াক্টের একটা প্রচলন আসছে, বাট ভিউ হ্যাজ মাচ মোর অ্যাডভান্স লেভেল অফ কমিউনিকেশন, অ্যাডভান্স লেভেল অফ ইমপ্লিমেন্টেশন ফিচার বিকজ অফ লারাভেল। তো এই হলো বর্তমানে অবস্থা। সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি খুব দ্রুতই চেষ্টা করব প্রতিটা ফ্রেমওয়ার্কে একটি বেসিক টিউটোরিয়াল নিয়ে আসতে। এবং আপনারা যদি আরও জানতে চান, আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার আরও একটি আর্টিকেলে, যেখানে আমি সেভেলতে নিয়ে কাজ করেছিলাম, সেভেলতে নিয়ে লিখেছিলাম যে সেভেলতে রিয়াক্ট জেএস এবং ভিউ জেএস এর মধ্যে পার্থক্য এবং তাদের পপুলারিটি নিয়ে। তো আপনারা ইচ্ছা করলে ওটা দেখে আসতে পারেন। আমার মনে হয় ওর্থ অফ রিডিং। তো আজকের মতো এখানেই থাকলো। তো পরবর্তীতে আমি দ্বিতীয় টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো। পিস আউট।